নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতায় প্র্যাকটিস করছি। আজকে যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আপনাদের আজকে অ্যাওয়ার করব, সেটা হচ্ছে গল ব্লাডার ক্যান্সার বা পিত্তথলির ক্যান্সার। গল ব্লাডার ক্যান্সার, পিত্তথলির ক্যান্সার আমরা জানি এটা খুব কমন, এবং আমরা আমাদের প্রতিনিয়তই পেশেন্টস পাই যারা অ্যাসিমটোমেটিক গল ব্লাডার প্রেজেন্টেশনস তেই তাদের সার্জারির পরেই হিস্টোপ্যাথোলজিতে গল ব্লাডার ক্যান্সার চলে আসে বা অ্যাডিনোকার্সিনোমা চলে আসে। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। গল ব্লাডার ক্যান্সার, তো প্রথমেই জানা যাক যে গল ব্লাডার রিস্ক ফ্যাক্টরস কি আছে। আমি আমার আগের শর্টস ভিডিওতে বলেছি যে গল ব্লাডার রিস্ক ফ্যাক্টরস গুলো হচ্ছে যে ফিমেল সেক্স, ফার্টাইল 40, ওবেসিটি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস, কিছু গলব্লাডারের ম্যালফরমেশনস যেমন হচ্ছে পোর্সিলিন গলব্লাডার পলিপ, কোলোডাকাল সিস্ট, এবং হচ্ছে ক্রনিক কোলিসিস্টাইটিস, কিছু প্যারাসাইট ইন ক্রনিক ইনফেকশন, এইগুলো মেনলি হচ্ছে দায়ী। এছাড়া রাবার ইন্ডাস্ট্রি, কিছু অকুপেশনাল হ্যাজার্ডসও গলব্লাডার ক্যান্সারের জন্য দায়ী। এবং ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে যেসব ড্রিঙ্কিং ওয়াটার মিক্সড উইথ আর্সেনিক, ক্যাডমিয়াম, হেভি মেটালস জাতীয় যেসব ড্রিঙ্কিং ওয়াটারসগুলো প্রতিনিয়ত হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু গলব্লাডার ক্যান্সারের চান্স বেশি। আমি যখন আগে দিল্লিতে ছিলাম তখন গলব্লাডার ক্যান্সার দেখেছি যে নর্দার্ন ইন্ডিয়াতে, নর্দার্ন যে বেল্ট রয়েছে তাতে, বিহার ইউপির সাইডে, সেখানেও কিন্তু গলব্লাডারের প্রিপন্ডারেন্স অনেক বেশি। এবং এখন বেঙ্গলে আমি যেটা লক্ষ্য করেছি আমার পেশেন্টসদের, সেটা হচ্ছে আসিমটোমেটিক গলব্লাডার ক্যান্সার, যে পেশেন্টের একটা অ্যাকিউট পেন হচ্ছে রাইট লোয়ার অ্যাবডোমেনের রাইট সাইডের, এবং সে পেশেন্ট অ্যাকিউট কোলিসিস্টাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে, সার্জন ধরুন তার অপারেশন করে দিচ্ছে, এবং তারপরে তার হিস্টোলজিতে কিন্তু অ্যাডিনোকার্সিনোমা বেরিয়ে যাচ্ছে। তো এই আসিমটোমেটিক গলব্লাডার প্রেজেন্টেশন আজকে আমরা অনেক পেশেন্টসকেই পেয়েছি। এবং অ্যাডভান্সড ক্ষেত্রে অ্যাডভান্সড ফিচার্স অফ গলব্লাডারের নাম্বার ওয়ান হচ্ছে জন্ডিস। যখন গলব্লাডার ক্যান্সারের যে টিউমার মাস্টার রয়েছে সেটা যখন গলব্লাডারের পিত্তথলির থেকে বাইরে চলে আসছে, লিভারের আশেপাশে ইনফিল্ট্রেট করে দিচ্ছে, তখন যে আমাদের বাইলের সিক্রেশনের যে নালিশগুলো রয়েছে, বাইল ডাক্ট, সেগুলিকে অবস্ট্রাকশন করে দিচ্ছে। তার ফলে যে বাইলগুলো সিক্রেশন হতে পারছে না, তার জন্য এক নম্বর যেমন হচ্ছে তার জন্ডিস ডেভেলপ করছে, নাম্বার টু তার হচ্ছে কোলেনজাইটিস, ফিভার আসছে, কোলেনজাইটিস একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে। তো পেশেন্ট অনেক সময় ফিভার নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করে, জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, এবং তাতে আমরা সিটি স্ক্যান বা এমআরসিপি করে দেখা যায় আইএইচবিআর, যে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি যে র্যাডিক্যালস গুলো আছে সেগুলো ডাইলেটেড হয়ে গেছে। এবং সেই ডাইলেটেশন রিমুভ করার জন্য প্রাথমিক যে ট্রিটমেন্ট বিলিরুবিন কমানোর, এক হচ্ছে ইআরসিপি গাইডেড স্টেন্টিং। যদি দেখা যায় ইআরসিপি স্টেন্টিং পসিবল না গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের ওপিনিয়ন নিয়ে, তাহলে আমরা পিটিবিডি আমরা বিলিয়ারি ড্রেনেজ করে দিই। পিটিবিডি করলে বাইরে থেকে নল লাগিয়ে ইন্টারভেনশন রেডিওলজিস্টের হেল্পে নিয়ে আমরা পিটিবিডি ড্রেন করে আমরা ইমিডিয়েটলি গলব্লাডারের যে আমাদের জন্ডিস ডেভেলপ করছে, বিলিয়ারি অবস্ট্রাকশন ডেভেলপ করছে, সেই আইএইচবিআর আমরা ডাইলিটেশন থেকে রিলিভ করতে পারি, পেশেন্টকে রিলিভ দিই। এছাড়া গলব্লাডারের তখন আমরা স্ক্যান করি, পেট সিটি স্ক্যান করি, বা সিটি স্ক্যান যদি অ্যাভেলেবেল থাকে সিটি স্ক্যান করি। আমরা সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান করে দেখি যে মেটাস্ট্যাটিক স্টেজ কি রয়েছে, স্টেজিং অফ দ্য গলব্লাডার, এবং একটা বায়োপসি করে আমাদের অবশ্যই কনফার্ম করতে হয় যে হিস্টোলজি অফ দি গলব্লাডার। মোস্ট অফ দ্য টাইম আমাদের গলব্লাডারের ম্যাক্সিমাম যেটা থাকে অ্যাডিনোকার্সিনোমা, এছাড়া আদার হিস্টোলজিক্যাল টাইপসও পাওয়া যায়। অ্যাডিনোকার্সিনোমা অফ গলব্লাডার যেটা মোস্টলি পাওয়া যায় সেটা এই ধরনের প্রেজেন্টেশনে প্রেজেন্ট করে। এছাড়া জন্ডিস ছাড়াও পেশেন্ট অনেক সময় প্রেজেন্ট করে অ্যানোরেক্সিয়া, খেতে ভালো লাগছে না বা খাবার ইচ্ছা কমে গেছে, অনেক সময় পেটে জল জমছে, অ্যাসাইটিক ফ্লুইড যেটাকে আমরা মেডিকেল টার্মে বলছি, পেটে বারবার জল জমছে, পেশেন্টের ওজন কমে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে। তাহলে জন্ডিস, ওয়েট লস, ব্লোটেড অ্যাবডোমেন, অ্যানোরেক্সিয়া, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স গলব্লাডার ক্যান্সারের সিমটমস দায়ী। এছাড়া গলব্লাডার ক্যান্সার যদি অন্য শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, যেমন লিভারে যদি বেশি মেটস হয়ে যায়, লিভার প্যানক্যামা গুলো কমে যায়, লাং মেটস হতে পারে, বোন মেটস হতে পারে। আমাদের গলব্লাডার শুধু যদি অ্যাবডোমেনে ছড়িয়ে যায়, তাহলে আমাদের পেটে যে চাদর থাকে, যেটাকে পেরিটোনিয়াম বা ওমেন্টাম বলা হয়, সেই চাদরের মধ্যেও নডুলস ডিপোজিট থাকে। এটাও ওয়ান টাইপ অফ মেটাস্ট্যাটিক ক্যান্সার। যেমন কিছু পেশেন্ট অনেক সময় প্রেজেন্ট করে যে গলব্লাডার ক্যান্সার তার লিভারের আশেপাশে ছড়িয়ে পড়েছে, কিছু লিম্ফ নোডে ছড়িয়েছে, এবং
পেটের যে চাদর যেটা বললাম পেরিটোনিয়াম এবং ওমেন্টাম, সেখানে নডুলস গুলো পজিটিভ আছে এবং সেখান থেকে অনেক সময় বায়োপসি করে দেখা যায় পজিটিভ অ্যাডেনোকার্সিনোমা বেরিয়েছে। তাহলে এইটা হলো গলব্লাডারের সিমটম, গলব্লাডারের প্রেজেন্টেশন, গলব্লাডারের ইনিশিয়াল ইনভেস্টিগেশন এবং বায়োপসি ইজ ম্যান্ডেটরি। বায়োপসির সাথে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে জানতে পারি হোয়াট আর দ্য স্পেসিফিক হিস্টোলজিক্যাল টাইপ অফ গলব্লাডার। গলব্লাডারের কিছু রেয়ার হিস্টোলজিক্যাল টাইপসও হয়, যেগুলো যেরকম পাই সে অনুযায়ী তাদের ট্রিটমেন্ট হয়। এবং এর সাথে আমরা কিছু মার্কার স্টাডিও দিই, যেমন এখন মেটাস্ট্যাটিক গলব্লাডারের যে রিসেন্ট ট্রিটমেন্ট এসছে সেটা হচ্ছে ইমিউনোথেরাপি কেমোথেরাপির কম্বিনেশন। তো আমরা এর সাথে ইমিউনোথেরাপির এক্সপ্রেশন হিসেবে PD-L1 MSI এই এক্সপ্রেশনগুলো দেখি। এই এক্সপ্রেশনগুলো যত বেশি হয় ইমিউনোথেরাপির রেসপন্স তত ভালো হওয়ার চান্স থাকে। এবং ইমিউনোথেরাপির এক্সপ্রেশন এই মার্কার স্টাডির সাথে আমরা HER2 বলে একটা টার্গেটেড থেরাপির কথাও ভাবি, সেই জন্য আমরা HER2 নিউ স্ট্যাটাসটাও আমরা জানি। অনেক সময় দেখা যায় গলব্লাডার ক্যান্সার মেটাস্ট্যাটিক স্টেজ সেটিংয়ে যাদের HER2 পজিটিভ আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টি-HER2 থেরাপি, একটা টার্গেটেড থেরাপির অপশন একটা বেড়ে যায়। তো এই ধরনের জিনিসগুলো আমাদের থাকে। গলব্লাডার ক্যান্সার যখন দেখা যায় যে লোকালি অ্যাডভান্স স্টেজে রয়েছে তখন সেটা ইনঅপারেবল হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে পেশেন্টের যদি ইনঅপারেবল, রিফ্র্যাক্টরি বা মেটাস্ট্যাটিক স্টেজ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে আমাদের অপশন থাকে যেটা আমি এখনই বললাম, ইমিউনোথেরাপি কেমোথেরাপির কম্বিনেশন অর টার্গেটেড থেরাপি। ইমিউনোথেরাপির মধ্যে আমরা পেমব্রোলিজুম্যাব, ডুরভালুম্যাব এই ধরনের ইমিউনোথেরাপি ইউজ করে থাকি কেমোথেরাপির সাথে। এবং কেমোথেরাপির ব্যাকবোন হিসেবে দেখা গেছে যে গলব্লাডার ক্যান্সার যদি পেশেন্ট রেসপন্ড করে খুব আর্লি, সিমটোমেটিক রেসপন্স ইজ গুড, তাহলে বোঝা যায় যে গলব্লাডার ক্যান্সারের সিমটোমেটিক রেসপন্স যদি ভালো হয় তাহলে গলব্লাডার যে পেশেন্টস রয়েছে সে কিন্তু ভালো থাকার চান্স থাকে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে গলব্লাডার ক্যান্সার হচ্ছে খুব অ্যাগ্রেসিভ ম্যালিগন্যান্সি, যেটা শুধু ইনিশিয়াল ক্ষেত্রে আমরা লোকালাইজ স্টেজে যখন পেশেন্টের ধরা পড়ে সার্জারি করে আমরা বার করে দিই। শুধু ল্যাব কোলিসিস্টেক্টমি করা ইজ নট সাফিসিয়েন্ট সার্জারি ফর গলব্লাডার ক্যান্সার। গলব্লাডার ক্যান্সার আমাদের কাছে অনেক পেশেন্ট জেনারেল সার্জনরা পাঠায়, যেটা হচ্ছে ল্যাব কোলি করে পাঠিয়ে দেওয়া হয়। শুধু ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করা হয়, যে পেশেন্ট ধরুন অ্যাকিউট সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে এবং সার্জন জাস্ট গলব্লাডারটা কেটে বার করে নিয়েছে, এবং তার ফলে আমরা কিন্তু আমার সার্জিক্যাল কলিগদের হেল্প দিই যারা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, জিআই সার্জন, জিআই সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, যে তাদের এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমিটা দরকার পড়ে, যে জায়গাটায় গলব্লাডার ক্যান্সারটা ধরা পড়েছে তার আশেপাশের জায়গা, লিভার যে পার্টটা রয়েছে সেটা কেটে, লিম্ফ নোডাল পার্টগুলো কেটে আলাদা করে বার করা, এবং তারপরে আমরা প্রপার স্টেজিংটা করতে পারি। তো এইটা হয়ে গেল আমাদের প্রপার স্টেজিং যদি অপারেবল গলব্লাডার হয়। অপারেবল গলব্লাডার যদি হয়, যদি পেশেন্টের স্টেজ 1-2 থাকে, তাহলে আমরা অ্যাডজুভেন্ট থেরাপি দেই, যেটাতে দেখা গেছে অ্যাডজুভেন্ট থেরাপি দিলে পেশেন্টের রেকারেন্সের চান্স কমে। যদিও এটাই কথা মনে রাখতে হবে যে গলব্লাডার খুব অ্যাগ্রেসিভ ম্যালিগন্যান্সি, নোট যদি পজিটিভ থাকে গলব্লাডারের ক্ষেত্রে তাহলে কিন্তু বোঝা যাবে যে তার রেকারেন্স চান্স কিন্তু অ্যারাউন্ড 30-40%। তো আমাদের অ্যাটেন্ডেন্ট যে পেশেন্ট রয়েছে, পেশেন্ট প্লাস তার ফ্যামিলি, তাকে আমরা এক্সপ্লেন করে দিই যে গলব্লাডার ক্যান্সারের রেকারেন্সের চান্স নোট পজিটিভ যদি থাকে তাহলে কিন্তু ভেরি হাই। এবং সেক্ষেত্রে আমাদের দু ধরনের আমাদের থেরাপির অ্যাডজুভেন্ট হয়, একটা হচ্ছে শুধু ওরাল ট্যাবলেট অ্যাডজুভেন্ট থেরাপি যদি দেখা যায় নোট নেগেটিভ, আর নোট পজিটিভ যদি থাকে তাহলে আমরা কেমোথেরাপি দিই, তার সাথে স্যান্ডউইচ করে কেমো রেডিয়েশন থেরাপিও দেওয়া হয়। এবং এই নোট পজিটিভের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কেমোথেরাপি প্লাস কেমো রেডিয়েশন থেরাপি সোয়াক প্রোটোকল ট্রায়ালের অনুযায়ী আমরা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই নোট পজিটিভ ক্ষেত্রে রেকারেন্সের চান্স কমে। আমরা আবার চলে আসি মেটাস্ট্যাটিক গলব্লাডার ক্যান্সারে, যেখানে আমরা ইমিউনোথেরাপি কেমোথেরাপি কম্বিনেশন দেওয়া হয়। এতে আমরা দেখেছি যে কোলাঞ্জিওকার্সিনোমা অ্যান্ড গলব্লাডার ক্যান্সার ক্লিনিক্যালি, আমি যেটা অ্যাজ আ সিনিয়র মেডিকেল অঙ্কোলজিস্ট আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে অবজার্ভ করেছি, সেটা দেখেছি যে কোলাঞ্জিওকার্সিনোমা কিন্তু ইজ বেটার ইমিউনোজেনিক দ্যান গলব্লাডার ক্যান্সার। সেজন্য মেটাস্ট্যাটিক গলব্লাডার ক্যান্সার ইজ মোর অ্যাগ্রেসিভ দ্যান কোলাঞ্জিওকার্সিনোমা। তো সেই জন্য এই সিমটমস ইনভেস্টিগেশন, তার ইনিশিয়াল লোকালাইজ বা লোকাল অ্যাডভান্স স্টেজে কি ম্যানেজমেন্ট সেটা বললাম, মেটাস্ট্যাটিক স্টেজে ইমিউনোথেরাপি আর কেমোথেরাপির কম্বিনেশনের কথা বললাম, দু ধরনের ইমিউনোথেরাপি জেনারেলি আমরা ইউজ করে থাকি গলব্লাডার ক্যান্সার সেটাও বললাম। ইমিউনোথেরাপি কেমোথেরাপির কম্বিনেশন নিয়ে বা গলব্লাডার ক্যান্সার নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে আমার এই প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আই বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ। আজকের জন্য এইটুকুনি রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।